আচ্ছা, আমরা লাইভে চলে আসছি। ওকে, আমরা লাইভে। তোমরা যারা যারা জয়েন করতেছো সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। তো সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। আর তোমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইখানে হচ্ছে লিঙ্কটা একটু শেয়ার করে দাও। আর বোর্ডের লেখাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্টস করো। বোর্ডের লেখা এবং আমার কথা দুইটাই ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্টস করো। আচ্ছা, একজন কমেন্ট করছো ক্লিয়ার। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিশেষ করে যারা সামনে ভার্সিটি বা হচ্ছে ডেন্টাল এক্সাম যদি হয়ে থাকে, আশা করি হবে, তো তাদের ক্ষেত্রে এই ম্যাথ যে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, ক্লিয়ার। আর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমাদের এই মেসেজ, তোমার ফেসবুক লিংকটা একটু শেয়ার করে দাও। সবাই ফ্রেন্ডসদেরকে মেনশন করতে থাকো। আচ্ছা, তোমাদের সাউন্ড কোয়ালিটি ঠিকভাবে পাওয়ার জন্য তোমরা একটু, যাদের সাউন্ড কোয়ালিটিতে প্রবলেম হবে তারা একটু হেডফোন ইউজ করবা। হ্যাঁ, শুরু করো। কি অবস্থা সবাই? সবাই কেমন আছো? আচ্ছা, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ফিজিক্সের ফার্স্ট পেপারের 3টা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। এটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ, 2 নম্বর অধ্যায় হচ্ছে ভেক্টর ও 3 নম্বর হচ্ছে গতিবিদ্যা। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আগে। আমি হচ্ছে অনেক, আমি হচ্ছে কোয়েটে আছি সেকেন্ড ইয়ারে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা, তো আজকে আমরা কিছু জিনিসপত্র শেখার চেষ্টা করব। তো আমরা হচ্ছে আর কি অলরেডি পড়াশোনা চলে যাই। তো প্রথম অধ্যায় আজকে হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখো যে দুটো জিনিস লিখেছি আমরা, যে পরম ত্রুটি ইকুয়াল হচ্ছে আমার প্রকৃত মান মাইনাস পরীক্ষা লব্ধ মান, ঠিক আছে? আচ্ছা, শতকরা ত্রুটি ইকুয়াল কি আমার পরম ত্রুটি বাই হচ্ছে প্রকৃত মান ইনটু 100% আমার, ঠিক আছে? এই জিনিসটা আমরা একটু কষ্ট করে মাথায় মনে করে নিই, যে পরম ত্রুটি ইকুয়াল হচ্ছে প্রকৃত মান মাইনাস পরীক্ষা লব্ধ মান, আর শতকরা ত্রুটি মানে কি আমার পরম ত্রুটি বাই প্রকৃত মান ইনটু 100% আমার, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, একটা সুন্দর করে নিজে একটা ম্যাথ লিখিস আমি, যে একটা দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। আচ্ছা, প্রকৃত মান 100.4 সেন্টিমিটার, শতকরা ত্রুটি কত হবে আমার? আমি একটু অলরেডি শিখাইছি আমি, যে পরম ত্রুটি ইকুয়াল কি প্রকৃত মান মাইনাস পরীক্ষা লব্ধ মান, শতকরা ত্রুটি কত হবে আমার? পরম ত্রুটি বাই প্রকৃত মান ইনটু 100% আমার। তাহলে এই যে দেখো, যে পরিমাপকৃত মান কত আমার 100.4 থেকে কি 100টা বাদ যাবে, এটা কি আমার রিয়েল মান, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকবার বলছি যে শতকরা ত্রুটি, ঠিক আছে? শতকরা ত্রুটির সূত্র আমরা একটু আগে দেখলাম, যে পরম ত্রুটি মানে কি প্রকৃত মান মাইনাস পরীক্ষা লব্ধ মান, আর শতকরা ত্রুটি মানে কি পরম ত্রুটি বাই হচ্ছে প্রকৃত মান ইনটু 100% আবার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে আমার অলরেডি বলা হয়েছে আমার যে একটা দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার এবং প্রকৃত মান হচ্ছে আমার 100.4 সেন্টিমিটার। তাহলে শতকরা ত্রুটিটা কত হবে আমার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার সিম্পল সূত্র কি, শতকরা ত্রুটি ইকুয়াল কি আমার পরম ত্রুটি বাই প্রকৃত মান ইনটু 100%। তাহলে পরম ত্রুটি জিনিসটা কি ছিল আমার প্রকৃত মান মাইনাস পরীক্ষা লব্ধ মান, তাহলে জিনিসটা কি আমার প্রকৃত মান কত 100.4, 100.4 থেকে 100টা বাদ যাবে, এই যে বাদ দিলাম, বাই প্রকৃত মান, প্রকৃত মান কত আমার 100.4 সেন্টিমিটার, এই যে বাই কত 100.4 সেন্টিমিটার ইনটু কত আমার 100% আমার। আচ্ছা, এখন এটা ক্যালকুলেশনে একটু ঝামেলা হইতে পারে, সমস্যা টেনশন করার কিছু নেই। দেখো যে 100.4 থেকে 100টা বাদ দিলে কি 0.4 থাকে আমার, আর এখানে কি থাকে 100.4,
তো এটা কি লাগা যায় 4/10, এটা কি লাগা যায় 1 মানে 1004 বাই হচ্ছে 10, তো নিচে 10 10 কাটে, তাহলে একবার কি লাগা যায় 4/1004 ইনটু 100% আওয়ার। এখন এই 1004 আমার কত দ্বারা বিভক্ত হয়, ভাগ করো তুমি 4 গুণ 251 মানে কত, মানে 1004, তাহলে কি 4 কে 4, এখানে কি থাকে 1/251 ইনটু আমার 100% আওয়ার। এখন এই ক্যালকুলেশনটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, সো চিন্তা করার কিছু নাই, আমরা এই 251 কে 250 মনে করব। কি বললাম, 251 কে 250 মনে করব, তাহলে 1/250 ইনটু কত আমার 100% আমার। তা এখন এই জিনিসটাকে আমি ক্যালকুলেশন করতে জানি না, শিখছি তো মানে 10 বাই কত আমার 25%। তা এইটা আমার আলটিমেটলি কত, 5 দুগুণে 10, 5 5 25, তার মানে কি আমার 0.4%, বাট ছিল কত আমার 251, আমি ধরছিলাম কি 250, তাহলে অ্যানসার কত আছে 250 ধরে 0.4%, তাহলে আমার 251 ধরে অ্যানসারটা কি আসবে, 250 থেকে একটু কম আসবে আমার, সরি মানে 0.4 থেকে একটু কম আসবে, মানে কি 0.398%, তাহলে অ্যানসার কি আমার 0.398%। আচ্ছা, সবাই যদি ম্যাথটা বুঝতে পারো একটু কষ্ট করে কমেন্ট করে জানাই, আমরা সবাই একটু বুঝতে পারলে আমরা কমেন্ট করে একটু জানাই। সবাই ম্যাথটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টস করো। যাদের সাউন্ড ইস্যু আছে তারা একটু কষ্ট করে হেডফোনটা ইউজ করবা, নেট প্রবলেমের জন্য সাউন্ড ইস্যু থাকতে পারে, হেডফোন ইউজ করবা। আচ্ছা, সানজিদা নিঝুম বলছে জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা একটু সবাই রেসপন্স করো আর কি, যদি সবাই বুঝতে পারো আর কি, সবাই কেমন কি রেসপন্স করছে, সবাই বুঝতেছে? হ্যাঁ জি ভাইয়া অনেকে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। তা নেক্সট ম্যাথটা কি আছে দেওয়া আছে আমার, যে গোলকের ব্যাসার্ধ আমার 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার, বলা হয়েছে যে আয়তনে পরিমাপের শতকরা ত্রুটি কত হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সবাই কি জানি, গোলকের আয়তনের সূত্রটি v = 4/3 পাই r কিউব, ঠিক আছে। এই ত্রুটি রিলেটেড যে ম্যাথগুলো সেগুলোর জন্য আমরা একটা শর্টকাট ট্রিক্স মাথায় রাখবো, ঠিক আছে। কি মাথায় রাখবো, কি বলা হয়েছে আমার, যে আয়তনের পরিমাপের শতকরা ত্রুটি কত হবে, সিম্পল জিনিস, জাস্ট প্রথমে দিব del v বাই v, ঠিক আছে। এইবার ব্যাসার্ধ কি ছিল আমার r কিউব না, এই r এর যে ঘাতটা সামনে আসবে আমার 3 সামনে আসলো, এরপরে জাস্ট কি হবে del r বাই r, যেহেতু শতকরা ত্রুটি বলছে মানে অবশ্যই একটা 100% দ্বারা গুণ হবে, ঠিক আছে। সো এবার একটু দেখি আমরা 3 ইনটু এ দেখো del r বাই r, del r বাই r কত দাও আছে আমার, del r কত আমার 0.2, এটা কি আমার পরিবর্তন হবে, ঠিক আছে। আর r কত দাও আছে আমার 2.5, তাহলে 0.2 বাই 2.5 ইনটু কত আমার 100% নাম্বার। এখন 0.2 রে কি লেখা যাবে 2/10, আবার 2.5 রে কি লেখা যায় 25/10 টাকা, 10 10 কাটে একবারে কি লেখা যায় 2/25 ইনটু 100%, তাহলে 25 গুণ 100 কত আমার 4 25 100, তাহলে কি 4 2 গুণ 1 3টা 24% হচ্ছে অ্যানসার আমাদের, ঠিক আছে। অ্যানসার কত আমার 24%। সবাই যদি ম্যাথটা বুঝতে পারে একটু কষ্ট করে সবাই কমেন্ট করে জানাই। আমি আরেকবার বলি যে আয়তনের সূত্র কি দাও আছে, v = 4/3 পাই r কিউব। শতকরা ত্রুটি এই কথাটা যখনই বলবে কি বলা হয়েছে আমার, আয়তনের পরিমাপের শতকরা ত্রুটি কত হবে, সিম্পল জিনিস, আয়তন মানে কি del v বাই v, r কিউব, এই যে কিউব এই যে ঘাতটাই, ঘাতের সামনে চলে আসবে আমার 3 গুণ del r বাই r ইনটু 100% আমার। বাকি ক্যালকুলেশন দিয়ে del r কত আছে, যে 0.2 সেন্টিমিটার কি আমার সেই del r, এই যে del r 0.2, আর r কত আমার এই যে 2.5, এই যে 2.5 ইনটু 100% আমার। এবার 0.2 টা কি লেখা যায় 2/10, 2.5 টা কি লেখা যায় আমার 25/10, 10 10 কাটে, তাহলে কি একবার 2/25 ইনটু 100%, তাহলে 25 গুণ 4 4 25 100, 4 2 গুণে 324% হচ্ছে आंसर। সবাই যদি বুঝতে পারি একটু কষ্ট করে সবাই কমেন্ট করে জানাই, আমরা সবাই যদি বুঝতে পারি একটু কষ্ট করে আমরা রেসপন্স করি আমরা। সানজিদা নিঝুম বলতেছে জি ভাইয়া। আচ্ছা, স্বর্ণালী দাস, তারপরে নাজমিন আক্তার। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কি। আচ্ছা, আমরা পরের ম্যাচে চলে যাই আবার। আচ্ছা, এখন আমি তো আয়তনের ক্ষেত্রে করলাম, এখন আমার ম্যাথটা তো অন্যভাবে দেওয়া থাকতে পারতো আমার, মনে করলাম যে এই সিকল আই স্কয়ার আর টি, সুতরাং আমরা জানি সবাই, ঠিক আছে, সুতরাং আমরা সবাই হচ্ছে জানি আই স্কয়ার আর টি। আচ্ছা, এইটার ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাপের শতকরা ত্রুটির সমীকরণটা কেমন হবে একটু বলো তো, আমরা কি লেখা যায়, কি বলা হয়েছে আমার, যে এইচ মানে কি এইচ ইকুয়াল আই স্কয়ার আর টি, এইচ হচ্ছে আমার হিট আমার, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে যে উৎপন্ন তাপের শতকরা ত্রুটিটা কেমন হবে, সিম্পল জিনিস, উৎপন্ন তাপের শতকরা ত্রুটি মানে ডেল এইচ বাই এস লিখবো, ঠিক আছে। এরপরে কি আই স্কয়ার না, তাহলে আই এর ঘাত কত আমার 2, তাহলে আমি কি বলছিলাম ঘাটা সবসময় সামনে চলে আসবে, মানে 2টা সামনে আসবে, আমরা লিখলাম ডেল আই বাই আই, এবার প্রত্যেকটা যোগ যোগ আকারে আমার একবারে উঠে যাবে। আর এর ঘাত কি 1 না, তাহলে 1 ইনটু ডেল আর বাই আর প্লাস টি এর ঘাত কত আমার 1 আমার, তাহলে 1 ইনটু ডেল টি বাই টি। এটা যদি আমি একবারে 100% দ্বারা গুণ করি
তাহলে কি আমি পরিমাপের শতকরা ত্রুটি পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আরেকবার একটু বলি যে আমি একটু করলাম হচ্ছে আয়তন দিয়ে, আয়তনের শতকরা ত্রুটির সমীকরণটা কেমন হবে সেটা হচ্ছে আমি অলরেডি দেখাইছি। এখন আমি বলছি দিকে যে উৎপন্ন তাপের শতকরা ত্রুটির সমীকরণটা কেমন হবে আমার। সো আমরা সূত্র কি জানি, ইকুয়াল হচ্ছে I স্কয়ার RT। এখানে I মানে কি আমার কারেন্ট, R মানে কি আমার রেজিস্ট্যান্স, T মানে হচ্ছে সময় আমার। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু কি বলেছে উৎপন্ন তাপের পরিবর্তনের আমার শতকরা ত্রুটি কত হবে, তাহলে উপরে যাবে ডেল এইচ মানে পরিবর্তন, পরিবর্তন ডেল এইচ বাই এইচ মানে আদি আর কি, ইন ইকুয়াল I স্কয়ার। এই কি ঘাতটা বলছিলাম না অলস সামনে আসবে, তাহলে ঘাত কি আমার 2 না 2 সামনে আসবে, 2 ইনটু ডেল I বাই I প্লাস আর এর ঘাত কত আমার 1, তাহলে 1 ইনটু ডেল R বাই R, T এর ঘাত কত আমার 1 ইনটু ডেল T বাই T ইনটু 100%। এটা করলে হচ্ছে আমরা মানে উৎপন্ন তাপের পরিমাপের শতকরা ত্রুটিটা পেয়ে দেবো। সবাই বুঝতে পারলে একটু কষ্ট করে কমেন্ট করে জানাই। আচ্ছা এই ধরনের ম্যাথগুলো কিন্তু ভার্সিটিতে প্রচুর পরিমাণে দেয়, কোশ্চেন ম্যাথে যদি সবাই একটু অ্যানালাইসিস করে দেখবা যে এই টাইপের ম্যাথ প্রচুর পরিমাণে দেয়, প্রচুর পরিমাণে। ঠিক আছে, সবাই একটু কমেন্টস করে আমরা জানাই, আমরা যদি বুঝতে পারি। আচ্ছা ভাই, সবাই কমেন্ট করতেছে, সানজিদা নিঝুম, নানজীবন রৌনক, শ্রুতি। ঠিক আছে, আচ্ছা বোর্ডে আমি একটা অলরেডি ম্যাথ লিখছি, ওটা দেখি খেয়াল করে আমরা যে কি দেওয়া আছে 1, 2, 3, 4 এ চারটা সংখ্যা দেওয়া আছে না। সংখ্যা দিয়ে এক নাম্বার কোশ্চেন কি বলে আমার গড় কত, 2 নাম্বার কোশ্চেন বলা আছে কি আমার গড় বিচ্যুতি কত। আচ্ছা গড় তো আমরা জানি, এ তো একদম পুরো বাচ্চা কালের জিনিস পুরো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 বাই কত, কয়টা সংখ্যা আছে আমার মোট 1 2 3 4টা, 4 দ্বারা ভাগ করব কি পেয়ে যাবো, আমি গড় পেয়ে যাবো। ঠিক আছে, তারপরে কি আমি আলটিমেটলি x বার পাবো। ক্লিয়ার, আচ্ছা এরপরে বলেছে কি আমার 2 নম্বরে গড় বিচ্যুতি কত। তাই গড় বিচ্যুতি নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটু ঝামেলা হয়, তাই আজকে আমরা একটু ক্লিয়ার করব। গড় বিচ্যুতি আমরা এমনি মনে রাখবো, আমরা কি x বার পাইছিলাম না, x বার পাইছিলাম, তো এই x বার থেকে প্রত্যেকটার এই যে উপাদানগুলো বাদ দিব এবং তাদের মডুলাস সহ বাদ দিব। কি করব তাহলে, এখানে x বার একটা ভ্যালু তোমরা অলরেডি একটু কষ্ট করে বের করো আর কি, যেহেতু টাইম অনেক শর্ট। আচ্ছা প্রথম উপাদান কি 1, তাহলে 1 মাইনাস x বার মডুলাস অলওয়েজ পজিটিভ। এরপরে কি আমার 2 মাইনাস x বার অলওয়েজ পজিটিভ প্লাস কি 3 মাইনাস x বার অলওয়েজ পজিটিভ মানে অলওয়েজ মডুলাস আর কি। ঠিক আছে, এরপরে কি 4 মাইনাস x বার অলওয়েজ পজিটিভ। এরপরে কি জাস্ট মোট টোটাল সংখ্যা দ্বারা ভাগ করে দেব। তো টোটাল সংখ্যা কয়টা আছে আমার, মোট 4টা আছে, তার 4 দ্বারা ভাগ করে দেব। আচ্ছা এই তোমরা একটু কষ্ট করে কমার্স করে জানাতে যে গড় কত হবে আমার। এক নাম্বার কোশ্চেনের একের যে কোশ্চেনটা আমি লিখছি যে গড়, এই গড়ের অ্যানসারটা কত হবে সবাই একটু কমেন্টস করে জানাই, আমরা সবাই একটু কমেন্টস করে জানাই। কমেন্টস করে ফেলো সবাই। আচ্ছা সবাই চেষ্টা করে একটু হাতে কলমে ক্যালকুলেশন করার, কারণ ভার্সিটিতে কিন্তু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তো সবাই একটু আমরা হাতে কলমে ক্যালকুলেশনটা করার চেষ্টা করি আর কি। আচ্ছা আচ্ছা অ্যানসার কেউ দিছে? আচ্ছা তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারতেছি। আচ্ছা তাহলে আমরা একটু পরের টপিকে চলে যাই। সঞ্জিতা নিঝুম বলতেছে 2.5। 2.5 ওকে, ওই কংগ্রাচুলেশন আপু। আচ্ছা আমাদের ভৌতগত পরিমাপ থেকে যে ম্যাথগুলো নরমালি ভার্সিটিতে দেয় সেগুলো হচ্ছে অলরেডি আমরা পড়ে ফেলেছি। এরপর আসি আমরা ভেক্টর। আচ্ছা সো ভেক্টর তোমরাও সবসময় পড়ছো, তারপর একটু আমি করাচ্ছি আর কি। আচ্ছা পি আর কিউ দুটো বল, এতে লব্ধি সূত্র কি আমার রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কি 2pq cos আলফা। ঠিক আছে, লব্ধি সূত্র আমি দিকের সূত্র কি আমার tan থিটা ইকুয়াল, এখানে একটু ঝামেলা হয় স্টুডেন্ট, আমরা একটু মনে রাখবো যার সাথে কোণ বললো, কি বললাম, যার সাথে কোণ সে থাকবে সিঙ্গেল। ঠিক আছে, কার সাথে কোণ করছে আমার, দেখো থিটা কিন্তু পি এর সাথে আমার, তাহলে পি থাকবে সিঙ্গেল আমার, তাহলে লিখলাম পি প্লাস বাকি জায়গার সাথে আমার সবগুলো থাকবে মানে কিউ sin আলফা বাই কি পি প্লাস কিউ cos আলফা। এটা হচ্ছে দিক আমার। আচ্ছা আমি দিকটাতে এমন বিবেচনা করতে পারতাম, আমি দিকটা যদি এর সাথে বিবেচনা করতাম, ধরুন মনে করলাম এটা থিটা মনে করলাম, ধরলাম আর কি,
তাই এইটাকে বললে কিউ, তাহলে আমার তখন দিকটা কত হইতো tan থিটা ইকুয়াল, আমি বলছি যার সাথে কোণ সে থাকবে সিঙ্গেল, তাহলে কার সাথে কোণ করছে আমি কিউর সাথে না, তাহলে কিউ থাকবে আমার সিঙ্গেল, তাহলে যে কিউ লিখলাম, বাকিটা কি আমার নরমাল বসে যাবে, তার মানে কি p sin আলফা বাই কি p q প্লাস p cos আলফা। আশা করি আমরা এই জিনিসগুলো সবাই জানি, তারপরে আমি রিক্যাপ করলাম আর কি। সবাই বুঝতে পারলে একটু কমেন্টস করে জানাই, আমরা সবাই একটু বুঝতে পারলে আমরা একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। আচ্ছা, একটা ম্যাথ লেখা হয়েছে দেখো, যে এবিসি তিনটা ভেক্টরের মান যথাক্রমে 12, 5, 13। আবার দেওয়া আছে a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল হচ্ছে c ভেক্টর, যদি হয় a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে কি দেখি আমরা একটু, a একটা ভেক্টর, ঠিক আছে, b হচ্ছে আরেকটা ভেক্টর, এই যে c হচ্ছে এইদিকে আমার, তাহলে a b এটা কি আমার সেই c ভেক্টর আমার, ঠিক আছে। এখন a ভেক্টরের মান কত দেওয়া আছে আমার, দেখি 12, b ভেক্টরের মান কত দেওয়া আছে আমার 5 দেওয়া আছে আমার 5, তাহলে আমার বলা হয়েছে কি যে a ও b এর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, একটু দেখি আমরা, এই যে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার কত হয় আমার 13 এর স্কয়ার না আমার, তার মানে কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল কি আমার অতিভুজ স্কয়ার আসতেছে আমার। তাহলে আমার এই 13 কার মান ছিল আমার c এর মানে, যে c এর মান কি আমার 13, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, a আর b এর মধ্যবর্তী কোণ কত আমার অবশ্যই কি 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা ম্যাথটা খুব ইজি ছিল, সবাই যদি বুঝতে পারি সবাই কষ্ট করে কমেন্টস করে জানাই, আমরা বুঝতে পারলে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই, একদম সহজ ম্যাথ, যে a দেওয়া আছে আমার 12, b দেওয়া আছে 5, এই দেওয়া আছে c, এখন চিন্তা কর c এর মান দেওয়া আছে 13 আমার, তাহলে খাটাই দেখি 12 স্কয়ার প্লাস 5 এর স্কয়ার ইকুয়াল কি আমার 13 স্কয়ার, মানে কি পিথাগোরাসের সেই সূত্র খাটতেছে আমার, সেই বিখ্যাত সূত্র যে অতিভুজ স্কয়ার ইকুয়াল কি আমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে a আর b এর মধ্যবর্তী আলটিমেট কোণ কত আবার, সেটা সমকোণী মানে কি 90 ডিগ্রি আমার, তাহলে মধ্যবর্তী কোণ আমার 90 ডিগ্রি। সবাই বুঝতে পারলে সবাই কমেন্টস করে জানাই আমরা। খালিদ বলতেছে বুঝছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, আমরা সামনের দিকে অগ্রসর হই। আচ্ছা, এই থিওরিটা আমরা একটু মনে রাখবো, দেখি যে পি আর কিউ দুইটা বল, আর হচ্ছে পি এর সাথে কোণ করছে আলফা, আর হচ্ছে আমার কিউর সাথে কোণ করছে বিটা আমার, ঠিক আছে। এইটা দিয়ে কি বলা হয়েছে, পি ইকুয়াল ওয়াট আর কি ইকুয়াল হচ্ছে ওয়াট, ঠিক আছে। সো আমরা একটা সূত্র মনে রাখবো যে পি ইকুয়াল আর সাইন যে বল নিব তার বিপরীত কোণটা নিব, যে বল কোনটা আমার পি বল, তার বিপরীত কোণ মানে কি আমার বি, তাহলে কি সাইন বিটা বাই কি সাইন অফ আলফা প্লাস বিটা, ঠিক আছে। তাহলে কিউ বল কত আমার আর সাইন, কি বলছি বিপরীত কোণ নিব, তাহলে কিউ বল কোণ করছে কি বি, তার বিপরীত কোণ কি আমার আলফা, তাহলে কি আর সাইন আলফা বাই কি সাইন অফ আলফা প্লাস বিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনটা কিভাবে সেট করব দেখি আমরা, কোশ্চেনটা কেমনে দেয়, যে মনে করো আমি একটা দেখো যে একটা সামান্তরিক আমার পি আর কিউ বল দেওয়া আছে আমার, লব্ধির মান দেওয়া আছে 5, ঠিক আছে। আচ্ছা, লব্ধি আমার পি বলের সাথে কোণ করছে 30 ডিগ্রি, আচ্ছা লব্ধি আমার পি বলের সাথে কোণ করছে 30 ডিগ্রি, আর এই লব্ধি আমার কিউ বলের সাথে কোণ করছে আমার 30 ডিগ্রি। আমার বলা হয়েছে কি পি ও কিউ কত, পি এর ভ্যালু কত, কি এর ভ্যালু কত, সিম্পল সূত্র, পি ইকুয়াল কি
আর ইনটু সাইন বিটা, তাহলে কি আর কত আমার 5 না, সাইন বিটা কোন কোনটা হবে? সোজা কথা হচ্ছে ভাই যে বল তার উল্টা কোণ, তাহলে পি বল ছিল তার বিপরীত কোণ কি আমার এই কোণটা, তাই এই কোণটা নিব, মানে সাইন 30 ডিগ্রি বাই কি সাইন অফ আলফা প্লাস বিটা, তার মানে 30 প্লাস 30। একই হবে কি আমার কিউ বলের ক্ষেত্রে সেম আমার, তাহলে কিউ ইনটু কি আমার 5 ইনটু সাইন 30 ডিগ্রি বাই কি সাইন অফ 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ছোট দেখা যায় অনেক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই আমি আরেকবার একটু বলি যে পি আর কিউ দুইটা বল দেওয়া আছে আমার, আর এর ভ্যালু দেওয়া আছে 5 আমার, তো পি বলের সাথে কোণ করছে 30 ডিগ্রি, কিউ বলের সাথে কোণ করছে আমার 30 ডিগ্রি। এখন বলা আছে কি পি বলের ভ্যালু কত ও কিউ বলের ভ্যালুটা কত হবে আমার, ঠিক আছে? তো পি ইকুয়াল কি আমার r sin বিটা বাই কি sin অফ আলফা প্লাস বিটা, আর কিউ ভ্যালু কিউ এর মান কত আমার r sin আলফা বাই কি sin অফ আলফা প্লাস বিটা। তো আমি যে ডিরেক্ট সূত্রটা বানিয়ে দিছি r ইনটু sin বিটা বাই কি sin অফ আলফা প্লাস বিটা। এখানে একটা জিনিস একটু কষ্ট করে মনে রাখতে হবে আমাদের, যে বলটা নিব তার বিপরীত কোণ নেব, কি বললাম, যে বলটা নিব তার বিপরীত কোণ অবশ্যই তার সাথে জানলাম, তাহলে বলটা কত ছিল পি না, তাহলে পি এর বিপরীত কোণ 30 ডিগ্রি sin 30 আসবে এখানে, ঠিক আছে? তাহলে কির ক্ষেত্রে কি আমার জাস্ট তখন এই কোণটা আসবে আমার। আর এখানে আমি ভ্যালুগুলো ইজি দিচ্ছি কারণ তোমার হচ্ছে যেগুলো হাতে কলমে ক্যালকুলেশন করা যায় ভার্সিটিতে হচ্ছে আমার এই ধরনের কোশ্চেন প্যাটার্নগুলো আমাদের সেট করবে, যেগুলো হাতে কলমে করা যায় না সেগুলো সব সময় দিবে না, মানে দেওয়ার কথা না আর কি, এখন দিলে তো সবার জন্য করি না আর কি, ঠিক আছে? সবাই যদি বুঝতে পারে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই, আমরা সবাই বুঝতে পারলে আমরা কষ্ট করে সবাই একটু কমেন্টস করে জানাই। আচ্ছা ভাইয়া একটু বড় করে লিখবেন, ও বুঝতেছি না। আচ্ছা এবার থেকে ভাইয়া বড় করে আচ্ছা এবার লিখবেন। থেকে বড় করে লিখবো ভাইয়া, বড় করে লিখবো এরপর থেকে। আচ্ছা এবার হচ্ছে উপাংশ, উপাংশ সূত্র। আচ্ছা উপাংশ সূত্রটা দেখি আমরা যে ঠিক আছে, এইটা কি আমার x উপাংশ, এটা কি আমার y উপাংশ আমার। আচ্ছা আমরা একটু দেখি আমরা উপাংশ সূত্রটা মনে রাখতে হবে আমাদের, এই আণবিক বরাবর কি x আর উলম্ব বরাবর কি আমার y আমার, আর x এর লব্ধি হচ্ছে r আমার, ঠিক আছে? আচ্ছা এখন এটা একটু মনে রাখতে হবে আমাদের যে এইখানে এই যে সবসময় মনে রাখবে যার সাথে কোণ উপাংশ সূত্র কি করব, যার সাথে কোণ তার সাথে কত ব্যবহার, মানে সোজা কথা আণবিক বরাবর কত হবে, যার সাথে কোণ তার সাথে cos, তাহলে r এর সাথে কত কোণ করছে আমার এর সাথে থিটা, তাহলে কি আসবে r cos থিটা, তাহলে x ইকুয়াল কি r cos থিটা লেখা যায়, ঠিক আছে? একই হবে কি তার উলম্ব বরাবর কি আমার sin উপাংশ, তাহলে কি r sin থিটা, তাহলে y ইকুয়াল কি আমার r sin থিটা, ক্লিয়ার? এবার কি এটা মনে করলাম 1, এটা মনে করলাম হচ্ছে 2, তাহলে 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার করলে কত আসে আমার r ইকুয়াল কি √x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে? আর 2 ভাগ 1 করলে কত আসে tan থিটা ইকুয়াল y বাই x, খেয়াল করছি আমরা? আচ্ছা আমি আরেকবার একটু বলি, x বরাবর একটা উপাংশ আর হচ্ছে এটা y অক্ষ আমার। এখন এই যে r x এর সাথে কোণ করছে থিটা, আমরা সবসময় মনে রাখবো যার সাথে কোণ তার সাথে আমার অলওয়েজ পদ হবে, সোজা কথা। তাহলে r cos থিটা আণবিক বরাবর, তার উলম্ব বরাবর কি আমার sin, মানে r sin থিটা, তাহলে x ইকুয়াল কি আমার r cos থিটা আর y ইকুয়াল কি আমার r sin থিটা। এবার একা দিয়ে বড় করতে লব্ধি হয়ে যাবে r ইকুয়াল √x স্কয়ার প্লাস y স্কয়ার, আর 2 ভাগ 1 করলে কি আমার tan থিটা ইকুয়াল কি আমার জাস্ট y বাই x, ঠিক আছে? আচ্ছা তো এই রিলেটেড আমরা ম্যাথ করি। আচ্ছা সবাই একটু বুঝতে পারলে সবাই একটু কমেন্টস করে জানাই কষ্ট করে।
আচ্ছা একটু দেখি আমরা যে কি বলেছে, একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানা হচ্ছে। 200 নিউটন বলে টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বলটা কত হবে? ঠিক আছে, তার মানে একটু আগেই যে একটা কাঠের খণ্ডকে আমার এটা মনে করুন কাঠের খণ্ড আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে আমার। কি বলেছে? বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বলটা কত হবে? সিম্পল কোশ্চেন। এই যে আমি টানলাম, এবার আবার কি আমার মনে করো 200 নিউটন বল টানা যেতে হবে। 200 নিউটন বল, 200 নিউটন বল হচ্ছে আমার টানা হচ্ছে আমার। তাহলে 200 নিউটন বল 60 ডিগ্রি কোণে আনুভূমিক সাথে টানা হচ্ছে। বলেছে কি আনুভূমিক বরাবর বলটা কত হবে? তো সিম্পল, আমি কি বলছিলাম এই যে যার সাথে কোণ তার সাথে কি আসবে আমার? cos আসবে আমার। তাহলে 200 আনুভূমিক বরাবর কি cos, তাহলে কি 200 cos 60 ডিগ্রি, এটাই কি আমার সেই x বরাবর বলটা, এই যে সেটাই কি আমার কার্যকরী বল। এই যে তার মানে cos 60 ভালো কত আমার হাফ, তার মানে কি আমার 200 গুণ হাফ ইনটু কত 100 নিউটন। আচ্ছা তোমরা একটু কমেন্টস করে জানাও তো যে বস্তুটির উপর উলম্বের দিকে কার্যকরী বলটা কত হবে? আমি তো শিখালাম বস্তুটির উপর আনুভূমিক দিয়ে কার্যকরী বলটা কত হবে। তোমরা একটু সবাই কমেন্টস করে অ্যান্সারটা বলো আমাকে যে বস্তুটির উপর যদি উলম্বের দিক কার্যকরী বল হয়, উলম্বের দিক, আমি একটু বোর্ডে লিখে দিলাম, উলম্বের দিকে কার্যকরী বলটা কত হবে? সবাই একটু কমেন্টস করে জানাই, আমরা সবাই তাড়াতাড়ি একটু কমেন্টস করে জানাই। আচ্ছা এই টাইপের কোশ্চেন কিন্তু ভার্সিটি কোশ্চেন ব্যাংকে দেখবা প্রচুর পরিমাণে দেয় কিন্তু এই টাইপের ঘুরায়। ঠিক আছে, সবাই একটু খেয়াল করব আমরা। সানজিদা রৌনক শ্রুতি বলতেছে 173.2। 173.2। আচ্ছা হ্যাঁ, অ্যানসারটা দশমিকে নরমালি থাকে না, মানে কি থাকে 200 sin 60 না, তাহলে sin 60 মান কত আমার √3/2, তাহলে কি 100√3। কোশ্চেন হচ্ছে আমার 100√3 এভাবে দেওয়া থাকবে, নরমালি হচ্ছে ওভাবে দেওয়া থাকবে না, ভগ্নাংশ আকারে দেওয়ার কথা না। ঠিক আছে, সেলিনা আক্তার বলতেছে 100√3। আচ্ছা ঠিক আছে, কংগ্রাচুলেশন হবে তোমাদের। সুখী বলতেছে 100√3। ওকে ওকে ওকে, ঠিক আছে সবাই তাহলে বুঝতে পারছি আমরা, সবাই তাহলে সামনের দিকে আগাই। যেগুলো করালাম এগুলো কোনো না কোনো ভার্সিটিতে আসা, ঢাকা ভার্সিটিতে বেশি আসে এই জিনিসগুলো। তো সবাই একটু কি কোশ্চেন ব্যাংকটা সবাই নিজে নিজে পড়ে ফেলে দিও আর কি। আচ্ছা এখন আসি দুইটা ভেক্টর এর মধ্যবর্তী কোণ নির্ণয়। a ডট b মানে কি a b cos থিটা, তাহলে মধ্যবর্তী কোণের সূত্র কি cos থিটা ইকুয়াল a ডট b। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা জানি। a ক্রস b ইকুয়াল কি a b sin থিটা, এগুলো আমরা জানি। আচ্ছা যখন আবার দুইটা ভেক্টর দিয়ে বলবে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, আমরা সব সময় cos থিটা ইকুয়াল a ডট b বাই a ডট b এর মান গুণ b ডট b এর মান, আমরা সব সময় এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, আমরা কখনোই ক্রস গুণনে যাব না, ক্রস গুণনে যাওয়ার দরকার না, অত ঝামেলা না, অত ক্যালকুলেশন কেন করতে যাব আমরা। ঠিক আছে, মধ্যবর্তী কোণ বের করতে বললে আমরা সবসময় cos থিটা ইকুয়াল a ডট b বাই a ডট b এর মান, আর b এর মান এটা দিয়ে আমরা সবসময় হিসাব করব, আমরা ক্রস গুণনে যাব না আমরা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি যে একটা ভেক্টর আমরা কখন লম্ব হয়, যখন আমার কি a ডট b ইকুয়াল শূন্য হয়, তখন কি আমার পরস্পর লম্ব হয়, ভেক্টর দুইটা পরস্পর লম্ব হয়, এটা হচ্ছে আমরা জানি সবাই। a ডট b ইকুয়াল 0 হলে ভেক্টর দুই পরস্পর লম্ব হয়, এটা আমরা জানি। আর যদি a ক্রস b ইকুয়াল শূন্য হয়, a ক্রস b ইকুয়াল যদি শূন্য হয় আমার, তাহলে কি আমার ভেক্টর দুই পরস্পর সমান্তরাল হয়, এটা আমরা জানি, সমান্তরাল হয়। ক্লিয়ার, তাহলে a ডট b ইকুয়াল শূন্য হলে কি পরস্পর লম্ব, আর a ক্রস b ইকুয়াল শূন্য হলে কি পরস্পর সমান্তরাল। আচ্ছা তো আমরা একটু ম্যাথের দিকে চলে যাই, যে এখান থেকে কি ঘুরায় ম্যাথ দিতে পারে। ডট গুণন ক্রস গুণন এই সবগুলো হচ্ছে আমরা জানি, সো এই জিনিসগুলো আমি আর বললাম না। মনে করলাম একটা ভেক্টর a ইকুয়াল
আচ্ছা এখানে একটু খেয়াল করি আমরা যে a একটা ভেক্টর দেওয়া আছে আমার 2y 3j 4k আর b আর একটা ভেক্টর দেওয়া আছে আমার 4y 6j ak। কোশ্চেনে কি বলা হয়েছে আমার যে a এর কোন মানের জন্য ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। দুই নম্বর কোশ্চেন কি a এর কোন মানের জন্য আমার ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে আমার। আচ্ছা আমি একটু আগে বলছিলাম যে লম্ব হওয়ার শর্ত কি আমার ডট গুণফল শূন্য হবে। সিম্পল কি ডট গুণফল শূন্য হবে। তাহলে ডট গুণফল করি আমরা 2y 3j 4k into 4i 6j ak তো কি শূন্য। ঠিক আছে, তো ডট গুণ হলে কত আসে আমার 4 দুগুণে 8 18 প্লাস 4a ইকুয়াল কি আমার 0। তাহলে এর মান কত আসে আমার -6। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো যে ডট গুণফল আমার মানে কি a ডট b ইকুয়াল 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে আমার। তাহলে দুইটা ভেক্টরে কি ভেক্টর ডট গুণফল করছি আমি, তাহলে কি জাস্ট এখান থেকে এই ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে এর ইকুয়াল কি আমার -6 আমার। আসলে জিনিসটা বুঝতে পারছো, সবাই বুঝতে পারলে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। বুঝতে পারলে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই, আমাদের একটু তাড়াতাড়ি লাগাতে হবে। আচ্ছা 2 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে আমার যে a এর কোন মানের জন্য আমার ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা সমান্তরাল যে একটা শর্টকাট সিস্টেম আছে, সিস্টেমটা মনে রাখি আমরা যে দুইটা ভেক্টরের প্রত্যেকটা যে একক ভেক্টর আছে এদের অনুপাতগুলো সমান হবে আমার। তাহলে হচ্ছে আমার ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল এই জিনিসটা আমরা ইজিলি বের করতে পারবো। তো এইখানে ভেক্টরটা কি ছিল আমার 2y 3j 4k আর পরের ভেক্টরটা কি ছিল 4y 6j ak। তাহলে দেখি আসলে অনুপাত সমান কিনা। তাহলে i এর শক বাই কি এই ভেক্টরের i এর শক 2/4 ইকুয়াল -3/6 -3/6 হ্যাঁ আবার কি 4/8। তাহলে কি 2/4 ইকুয়াল কি হাফ, এটা মানে আলটিমেটলি হাফ। হ্যাঁ আসলে বলা যায় যে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল অবশ্যই হবে। সো ইজিলি আমরা এখান থেকে এন্সারটা বের করতে পারবো। তাহলে 4/8 তাহলে এর মান কত আমার 4 দুগুণে 8। তাহলে একমাত্র এই ইকুয়াল 8 এর জন্য আমার ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। আমরা যদি জিনিসটা বুঝতে পারি সবাই একটু কমেন্টস করে জানাই আমরা। আমি আবারো বলছি যে নরমালি তোমরা কিভাবে করো হয়তো যে a ক্রস b ইকুয়াল 0 এখান থেকে আর কি ক্রস গুণন করো দেন হচ্ছে এটাকে তোমরা সব সমৃদ্ধ করো। সো জিনিসটা কি অনেক বেশি কঠিনের দিকে চলে যাচ্ছে আমাদের। সো আমরা এই কাজটা করব না, আমরা চেক করব যে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে আমার সেই ভেক্টর দ্বয়ের i j k এর অনুপাতগুলো সমান আসে কিনা। এই সমান যদি আসে তাহলে অবশ্যই করে বলবো আমরা যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে আমার। ঠিক আছে, তো একটা ভেক্টর আমার কি দেওয়া ছিল 2 i এর শক 2, সেকেন্ড ভেক্টর কি আমার i এর শক 4, তাহলে 2/4 অনুপাত করলাম। ঠিক আছে, একই হবে কি আমার j এর শক -3 j এর শক কি -6 তাহলে -3/6। হ্যাঁ দেখো অনুপাত সমান 2/4 মানে কি 1/2 -3 তার মানে কি আলটিমেটলি হাফ আসছে আমার। তাহলে যেহেতু আমার আলটিমেটলি কি আমার অনুপাত সমান তাহলে ইজিলি কি আমার 4 এই কে সব কি ছিল 4 তাহলে 4 বাকিটা কে সব ছিল এ ছিল তাহলে 4 তাহলে এখান থেকে আমাদের এই ভ্যালুটা বেরিয়ে গেছে। আচ্ছা সবাই যদি জিনিসটা বুঝতে পারে সবাই একটু কমেন্টস করে জানাই আমরা। বুঝতে পারলে একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। খালিদ আহমেদ কমেন্ট করছে 2 এর आंसर 8 হবে। হ্যাঁ 8 হবে। হ্যাঁ কংগ্রাচুলেশন আপু 500 তাহলে। আচ্ছা আর কি आंसर করছে আচ্ছা তাহলে মোটামুটি সবাই বুঝছো। আমরা একটু সামনের দিকে আগাই আবার। ওকে তাহলে আমরা সামনের দিকে আগাই। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? জাস্ট আমরা এটা মনে করলাম যে a b c বিসি সমান মনে করলাম হচ্ছে a b সমান হচ্ছে c ac সমান b। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে কারণ এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে এমসিকিউ আমাদের দিবেই একদম। যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে আমার ভেক্টর দিয়ে বলবো যে এদের এটা যদি আমার কোনো ত্রিভুজের বাহু হয় তাহলে হচ্ছে এদের ক্ষেত্রফলটা কত হবে আমাদের। তো আমরা দেখি যে a b সেটা ত্রিভুজ আমি আঁকাইছি। বিসি সমান হচ্ছে a, ab সমান হচ্ছে মনে করলাম c আর AC সমান মনে করব কি আমরা b। ঠিক আছে, এখন তো কি মনে রাখবো যে হাফ ইনটু এই বাহু আর এই বাহু এদের যে মধ্যবর্তী কোণ। কি বললাম এই বাহু আর এই বাহু এদের যে মধ্যবর্তী কোণ এই যে।
তুমি চাইলে একই হবে কি এই বাহু নিতে পারতা, এই যে এই বাহু এদের মধ্যবর্তী কোণ, তুমি চাইলে কি আবার এই বাহু নিতে পারতা, এই বাহু আর এই বাহু এদের মধ্যবর্তী কোণ তুমি চাইলে নিতে পারতা। সো আমরা তো ঝামেলা দেবো না, জাস্ট কি মনে রাখবো হাফ ইনটু সি ক্রস বি, এই যে এই বাহু আর এই বাহুর এদের মধ্যবর্তী কোণ, তার মানে কি আমার হাফ বিসি সাইন এ। সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং এই জিনিসগুলো দিয়ে কিন্তু কোশ্চেন দিবেই, ঠিক আছে, আমি আবারও বলছি কোশ্চেন দিবেই কিন্তু। এবার আসি সামান্তরিক ক্ষেত্রফল। সামান্তরিক ক্ষেত্রফল জাস্ট সিম্পল, দুই বাহুর ক্রস গুণন, দুই বাহুর ক্রস গুণন। আর সামান্তরিক যদি কর্ণ দেওয়া থাকে, আমার কর্ণ দেওয়া থাকলে হাফ ইনটু এ ক্রস বি। এই জিনিসটা যেন ভুল না হয় যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ বিসি সাইন এ, এটা মানে কি হাফ সি ক্রস বি। সামান্তরিক ক্ষেত্রফল কি এ ক্রস বি, দুইটা বাহু যদি দেওয়া থাকে আমার, সামান্তরিকের সূত্র হচ্ছে জাস্ট এ ক্রস বি, ক্ষেত্রফল নির্ণয় সূত্র। আর সামান্তরিকে যদি আমার কর্ণ দেওয়া থাকে জাস্ট হাফ ইনটু এ ক্রস বি, মানে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। সো এই জিনিসগুলো দিয়ে ম্যাথ আর কি তোমরা পারবা, কারণ তোমরা ক্রস গুণ অলরেডি তোমরা জানো, সেই এক্সাম্পল আমি দেখালাম না, কিন্তু এইখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই দিবে আমাদের। তো সবাই বুঝতে পারলে সবাই একটু কমেন্টস করি, বুঝতে পারলে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। আচ্ছা সবাই একটু দেখি আমরা যে a একটা ভেক্টর দেওয়ার সময় 3i 2j 4k, b এর একটা ভেক্টর দেওয়ার সময় 2i 3j 8k, c হচ্ছে আরেকটা ভেক্টর দেওয়ার সময় 2i aj 8k। কোশ্চেনে কি বলা হয়েছে, আমার a এর কোন মানের জন্য সমতুল্য হবে। সো আমরা জাস্ট একটা শর্টকাট কি মনে রাখবো, এই যখনই আমার এই কথাটা বলবে যে a এর কোন ভ্যালুর জন্য আমার সমতুল্য হবে, তিনটা ভেক্টরের ij এর সহগগুলো জাস্ট আমি সারিওয়ালা বসাই দেব। কি বললাম, তিনটা ভেক্টরের ij এর সহগগুলো জাস্ট আমি সারি আকারে বসাই দেব। তো বসাই দিলাম i সব কি 3 2 4, b সব i সব কি আবার 2 3 8 2 a k, এইটা ইকুয়াল জাস্ট আমি 0 লিখব। সো আমরা সবাই জানি নির্ণয় তোমরা অলরেডি করে আসছো এবং নির্ণয় তোমরা জানো, আমি জিনিসগুলো দেখাবো না, তোমরা একটু কষ্ট করে আমাকে কমেন্টস করে জানাও যে এর ভ্যালুটা কত হবে। সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই আমরা যে এর ভ্যালুটা কত হবে। আমি আবারও বলছি সমতুল্য হওয়ার শর্ত হচ্ছে আমার যে তিনটা ভেক্টর দেওয়া থাকে আমাদের, সিম্পলি তিনটা ভেক্টরের ij এর সহগগুলো জাস্ট আমি সারি আকারে পাঠিয়ে দেব। এবার ওইটা নির্ণয় ইকুয়াল 0 লিখব, তাই বুঝতে নিন নির্ণয় ইকুয়াল 0, ij এর সব সারি আকারে পাঠা দিচ্ছি আমি। সো আলটিমেটলি তোমরা হচ্ছে নির্ণয়টা বের করতে পারবে এবং তোমরা একটু কমেন্টস করে জানাও এখানে এর ভ্যালুটা কত আসে, এখানে এর ভ্যালুটা কত আসে, সবাই একটু কমেন্টস করে জানাই আমরা, সবাই একটু কষ্ট করে কমেন্ট করে যে এর ভ্যালু কত আসবে। সবাই একটু কষ্ট করে কমেন্টস করে যে এর ভ্যালুটা কত আসবে। একজন কমেন্ট করছে স্বর্ণালী দাস 8, 8 আসছে, ও আচ্ছা ঠিক আছে, কংগ্রাচুলেশন তোমাদের পারছো তাহলে। সানজিদা নিজম কমেন্ট করছে 8। আচ্ছা তাহলে তোমাদের आंसर ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সবাই সামনের দিকে আগে আবার। নাজিবা আর অনক শ্রুতি কমেন্ট করছে 8। আচ্ছা ওকে, সবারটা রাইট হইছে।
আচ্ছা এখানে আমি তিনটা জিনিস লিখলাম, এটা দেখতে হবে আমাদের যে গ্রাড ফাই ডাইভারজেন্স ডট এফ আর কি কার্ল ক্রস এফ। সবসময় মনে রাখবো আমরা যে গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্সের ক্ষেত্রে জাস্ট আমার ডট গুণন হয়। কি বললাম? গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্সের ক্ষেত্রে জাস্ট আমার ডট গুণন হয়, আর কার্লের ক্ষেত্রে জাস্ট হচ্ছে আমার ক্রস গুণন হয়। এখন এখানে একটা এমসিকিউ তে একটু প্রচুর গুণনে দেয় আর কি, যে আমার যদি যে ডাইভারজেন্স যদি শূন্য হয়, কি বললাম? ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে ওই ক্ষেত্রটা আমার কি হবে? একটা সলিনয়েডাল হবে। কি বললাম? ওই ক্ষেত্রটা একটা সলিনয়েডাল হবে। এই জিনিসটা কিন্তু আমাদের প্রচুর গুণনে এমসিকিউ তে বলে। আর যদি আমার কার্ল ক্রস শূন্য হয় তার মানে কি? আমার কার্ল ক্রস শূন্য হলে হচ্ছে আমার সংরক্ষণশীল, আরটা লেখা রাখো অঘূর্ণনশীল। কার্ল ক্রস যদি শূন্য হয় তাহলে হচ্ছে আমার সংরক্ষণশীল অথবা অঘূর্ণনশীল। গ্রেডিয়েন্ট এফ এটা তো এমনি ইজিলি বের করতে পারবো, ডাইভারজেন্স ডট এফ এটাও বের করতে পারবো। এটা যদি আমার ডাইভারজেন্স যদি কোনো কারণে শূন্য হয়, ডাইভারজেন্স ডট এফ ইকুয়াল যদি কোনো কারণে আমার শূন্য হয় তাহলে অবশ্যই আমার ওই ক্ষেত্রটা সলিনয়েডাল হবে। ঠিক আছে? আর কার্ল ক্রস এফ এটা তো আমরা ইজিলি, আর কার্ল ক্রস এফ ইকুয়াল যদি শূন্য হয় আমার, আসলে ভুল বললাম, কার্ল ক্রস এফ ইকুয়াল যদি আমার শূন্য হয় তাহলে ভেক্টর দুটি অবশ্যই কি আমার সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল হবে আমার। ঠিক আছে? সো আমরা আজকে জিনিসটা আলটিমেট হয়তো বুঝতে পারছি। সবাই বুঝতে পারলে সবাই একটু কমেন্টস করে জানাই। আমরা একটা ম্যাথ দিকে চলে যাই। সবাই একটু বুঝতে পারলে সবাই একটু কমেন্টস করে জানাই। আচ্ছা এখানে কি বলা হয়েছে আমার, যে আর একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে আমার 3xi 2yj 4zk। বলা হয়েছে কি ডেল ডট আর ইকুয়াল কত হবে আমার? তো সিম্পলি আমি ডেল, এখানে ডেল ভ্যালুটা কত এটা আমরা জানি, ডেল ডেল xi প্লাস কি ডেল ডেল yj প্লাস কি ডেল ডেল zk। ঠিক আছে? আচ্ছা এখানে আমরা সিম্পলি করব ডেল ডট আর, তাহলে ডেল এর ভ্যালু সাথে কি এটা ডেল এর ভ্যালু জানি আমরা, ডেল মানে কি ডেল ডেল xi প্লাস ডেল ডেল y মানে yj প্লাস কি ডেল ডেল z কি আমরা এর সাথে এটা আর গুণ করব, তাহলে কি ডেল ডট আর, তাহলে আর এর ভ্যালু কত আছে আবার 3xi মাইনাস কি 2yj প্লাস কি 4zk। এখন এই যে i এর সাথে i গুণ করলে কত হয় আমার 1 হয় আমার, তাহলে একবার কি থাকে ডেল ডেল x 3x প্লাস কি ডেল ডেল y মাইনাস 2y প্লাস কি ডেল ডেল z 4z। কারণ j ডট j মিলে কি আমার 1 আর k ডট k মিলে আলটিমেটলি 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা তো সিম্পল ডেরিভেটিভ আমরা জানি কি কনস্ট্যান্ট ডেল ডেল x অফ x মানে কি আমার 1 ই আমার, তাহলে 3 প্লাস এটা কি আমার মাইনাস 2 বাইরে চলে আসবে, ডেল ডেল y y মানে কি আমার আলটিমেটলি 1, আর 4 বাইরে চলে আসবে, ডেল ডেল z অফ z মানে কি আমার 1। তাহলে आंसर কত আমার 4 আর 3 7 মাইনাস 2, তাহলে আলটিমেটলি কত আমার 5 হচ্ছে आंसर আমাদের। ঠিক আছে? আমরা নরমাল ডিফারেন্সিয়েশন মানে পারি সবাই, আমরা মনে হয় যে নরমাল ডিফারেন্সিয়েশন আমরা সবাই পারি। জাস্ট আমরা কি বললাম, আমার ডেল জানি আমরা ডেল ডেল xi প্লাস ডেল ডেল yj প্লাস ডেল ডেল z কে আর এর ভ্যালু অলরেডি দেওয়া আছে আমার, তারপর সিম্পল আমি ডট গুণ করছি। সবাই যদি বুঝতে পারে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই, সবাই বুঝতে বললে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। ক্লাস বেশিক্ষণ আর নিব না, সবাই একটু চেষ্টা করে কতজন ধরে রাখার আর কি, সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। আমরা সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। নানজিমা রৌনক শ্রুতি বলছে জি বুঝছি। আচ্ছা সবাই তাহলে বুঝতে পারছো, সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই যদি আমরা বুঝতে পারি, সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। আচ্ছা অর্পিতা মন্ডল লিখছে হ্যাঁ বুঝছি। হামজিয়া নিঝুম কমেন্ট করছে আচ্ছা এবার আসছে আমরা বৃষ্টি ও ছাতা সংক্রান্ত সমস্যা। বৃষ্টি ও ছাতা সংক্রান্ত সমস্যা। আচ্ছা এই ম্যাথের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে সিম্পল একটা সূত্র মনে রাখবো, tan থিটা ইকুয়াল মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। tan থিটা ইকুয়াল মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। কি বললাম? tan থিটা ইকুয়াল মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো কষ্ট করে। tan থিটা ইকুয়াল হচ্ছে মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। অনেক সময় কোশ্চেন দেওয়া থাকে এরকম যে বৃষ্টি পড়তেছে আমার 6 মিটার পার সেকেন্ড বেগে, আর লোক
যাচ্ছে আমার 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কত কোণে আমার ছাতা ধরতে হবে? আমি আরেকবার একটু বলি যে বৃষ্টি পড়তেছে উলম্ব ভাবে আমার 6 মিটার পার সেকেন্ড বেগে, লিখে রেখে উলম্ব ভাবে, আর লোক যাচ্ছে আমার 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমার কত কোণে ছাতা ধরতে হবে? আচ্ছা আমরা একটু গ্রাফটা একটু আঁকে। আমরা বৃষ্টি পড়ছে উলম্ব বেগে, লোক যাচ্ছে আমার এইদিকে, আমার তো উলম্ব মানে কি এবারও যাচ্ছে, লোক যাচ্ছে আমার এইদিকে আমার, ঠিক আছে। এখন সবকিছু আমরা হিসাব করতে হবে বৃষ্টির সাপেক্ষে মানুষের বেগ আমার, ঠিক আছে। সবসময় মনে রাখবো আমরা যে বৃষ্টির সাপেক্ষে সবকিছু হিসাব করবো, আমরা বৃষ্টির সাপেক্ষে আমরা সবকিছু হিসাব করবো। তাহলে যার সাপেক্ষে তাকে আমরা বস মনে করি, কি বললাম, যার সাপেক্ষে তাকে আমরা বস মনে করবো। তাহলে ভি আর এম ইকুয়াল কি আমার ভি আর মাইনাস ভি এম, ঠিক আছে। তার মানে কি বৃষ্টির সাপেক্ষে আমার মানুষের বেগ, এইটা তাহলে কি হবে আমার ভি আর মাইনাস হচ্ছে ভি এম, মানে এই মানুষের বেগটা জাস্ট আমি উল্টাই দেবো, যার সাপেক্ষে সে থাকবে বস, বাকি যা থাকবে সেটা জাস্ট আমি উল্টাই দেবো। ভাই আমার আর কিছু জানি না। তাহলে আমার এদিকে কি ছিল ভি এম, মানে মানুষ ছিল আমার এই বরাবর আমার, তাহলে এইটা জাস্ট আমি উল্টাই দেবো, মানে কি এই বরাবর, তাহলে কি মাইনাস ভি এম। তাহলে আর এই বরাবর কত বলছে আমার ভি আর, মানে ভি রেইন মানে বৃষ্টির বেগ, তাহলে এটা লব্ধি কত আমার জাস্ট এইটা। এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমার বের করতে হবে, এটা হচ্ছে থিটা আমার। tan থিটা মানে কি আমার লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আমার ভি এম। এখানে কিন্তু অবশ্যই আমার নেগেটিভটা ধরবো না, কারণ এখানে অলরেডি জাস্ট আমরা ভ্যালু নিব। নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে শুধুমাত্র ডিরেকশন, কি বললাম, নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে শুধুমাত্র ডিরেকশন আমার। তাহলে কি আমার tan থিটা ইকুয়াল হচ্ছে কি আমার vm বাই vr, তাহলে কি মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। সবাই বুঝতে পারে, সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। তাহলে এটার অ্যানসার কত হবে আমার, থিটা মান কত হবে আমার 45 ডিগ্রি, কারণ কি 6/6। সবাইকে বুঝতে পারছি? সবাই বুঝতে পারে, সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। tan থিটা মানে কি আমার মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। তাহলে মানুষের বেগ কত ছিল আমার 6, আর বৃষ্টির বেগ কত আমার 6ই আমার, তাহলে আলটিমেটলি থিটা মান কত আমার 45 ডিগ্রি। আর একটু কষ্ট করে লিখে রাখি আমরা, থিটাটা অলওয়েজ হচ্ছে উলম্বের সাথে, থিটা অলওয়েজ উলম্বের সাথে, থিটা অলওয়েজ আমার উলম্বের সাথে। কোশ্চেন অনেক সময় ট্রিক খাটাইতে পারে যে আনুভূমিকের সাথে কত কোণ করছিল, কি বললাম, আনুভূমিকের সাথে কত কোণ করছিল। মানে আনুভূমিক এই কথাটা বলে জাস্ট আমি 90 থেকে থিটাটা বাদ দিব। তাহলে একটু লিখে দিই। শর্টনালি দাস কমেন্ট করে সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? এখন কি শুনতে পাচ্ছি? একটু জোরে বলেন তাহলে মনে হয় আচ্ছা ঠিক আছে, ওকে আমি আরেকবার জোরে বলি তাহলে। আচ্ছা আমি একটু আবার রিক্যাপ করি যে বৃষ্টি পড়তেছে আমার উলম্বভাবে 6 মিটার পার সেকেন্ড বেগে, লোক যাচ্ছে আমার 6 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আমার কত কোণে ছাদ ধরতে হবে আমার, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা একটু পাশে জিনিস লিখে রাখছি আমি, যে VRM ইকুয়াল কি VR মাইনাস VM, মানে বৃষ্টির সাপেক্ষে মানুষের বেগ, যার সাপেক্ষে তারে বস মনে করব, ঠিক আছে। তাহলে VRM মনে করো বস, তাহলে VR মাইনাস VM। আচ্ছা তাহলে VM কি ছিল আবার মানুষের বেগ, তাহলে মানুষের যাচ্ছিল কোন বরাবর আমার এই বরাবর আমার, তাহলে যে বরাবর বেটা যাবে এখানে একটা মাইনাস আছে, মাইনাস আছে এখানে, তাহলে এখানে কি লেখা যায় আমার VR প্লাস মাইনাস VM। তার মানে কি আমার এই মানুষের যে বেগটা, এই বেগটাকে জাস্ট আমি একটু নেগেটিভ দিকে নিয়ে দেব। তাহলে এই VM যাচ্ছিল এই বরাবর, তার উল্টো দিক মানে কি আমার মাইনাস VM। তাহলে বৃষ্টি পড়ছিল এই বরাবর, এই যে বরাবর, তাহলে এই যে লব্ধি আমার, তাহলে এইটা কি আমার সেই মাইনাস VM, এটা কি আমার মাইনাস VM। কিন্তু এখানে কিন্তু অবশ্যই আমরা মাইনাসটা ধরবো না, অবশ্যই আমরা এখানে মাইনাস ধরবো না, শুধুমাত্র অনলি মান ধরবো, অনলি মান ধরবো আমরা, ঠিক আছে। তাহলে কি আমার VM, তো tan থিটা মানে কি আমার লম্ব বাই ভূমি, তার মানে tan থিটা ইকুয়াল হচ্ছে মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। এই যে মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, এই জিনিসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। এবং থিটা হচ্ছে সবসময় উলম্বের সাথে, কি বললাম, থিটা হচ্ছে উলম্বের সাথে। আর কোশ্চেনে যদি বলে যে আনুভূমিকের সাথে কত কোণ, তখন কি জাস্ট আমি 90 ডিগ্রি থেকে থিটাটা বাদ দিব। কি বললাম, আনুভূমিকের সাথে এই কথাটা বললে 90 থেকে থিটাটা বাদ দিব। আর এমনিতে tan থিটা ইকুয়াল মানুষের বেগ বৃষ্টির বেগ, এখানে থিটাটা হচ্ছে অবশ্যই আমার উলম্বের সাথে কোণ। সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারলে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই আমরা, সবাই বুঝতে পারলে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। নানজিবার অনেক শ্রুতি লিখছে সাউন্ড একদম ক্লিয়ার, নাজিমউদ্দিন লিখছে ক্লিয়ার। ওকে ওকে ওকে, তাহলে আমরা সামনের দিকে আবার অগ্রসর হই।
আচ্ছা আমরা একটু একটা টপিকে এসে আমরা যে কি বলেছি নদী নৌকা সংগত সমস্যা। আচ্ছা এখানে একটু দেখি আমরা গ্রাফে যে সব সময় যাই কি আমার আনুভূমিক বরাবর, মানে এটাকে মানে ভি টাইপ। এখন আমি যাইতে যাচ্ছি এই বিন্দুতে, আমি যেতে যাচ্ছি আমি এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে যদি আমি যেতে চাই তাহলে অবশ্যই কি আমার নৌকাটা একটা একটু স্থির করে যাত্রা করতে হবে আমার, মানে কি একটু এই বরাবর। কারণ কি এই বরাবর যদি আমি দিই তাহলে একমাত্র যদি স্রোত আমার যদি বারবার ধাক্কা দেয়, ধাক্কা দিতে গিয়ে একটা পয়েন্টে আমার এই পয়েন্টে আসার একটা সম্ভাবনা কিন্তু আছে আমাদের, বুঝতে পারছি? আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা সূত্র আমরা রাখবো যে cos alpha equal, তাহলে এই কোণটা বের করার শর্টকাট সিস্টেম কি cos alpha equal minus vt by vb। কি বললাম? cos alpha equal minus vt by vb। vt কি আমার স্রোতের বেগ আর vb কি আমার নৌকার বেগ আমার, ঠিক আছে? সময় এটা এই কোণটা হচ্ছে কত কোণে যাত্রা, মানে কোণে যাত্রা কি কোণে যাত্রা, নদীর প্রস্থ হচ্ছে d আমার। এখন বলা হয়েছে কি আমার যে নদীর অপর পারে যেতে কত সময় লাগবে, কত সময় লাগবে, তাহলে কি t equal d by vb sin alpha, t equal d by vb sin alpha। আচ্ছা আমি আরেকবার একটু বলি যে নদী নৌকা সংগত সমস্যায় হচ্ছে আমার সমস্যা বলা যে কত কোণে যাত্রা করতে হবে আমার, তো সিম্পল জিনিস cos alpha equal minus vt by vb, আর কত সময় লাগবে আমার, তাহলে সূত্র কি আমার t equal b by vb sin alpha। এই জিনিসটা দিয়ে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ম্যাথ দেয়, ঠিক আছে? একটু সাবধান রাখতে হবে, এই জিনিসটা দিয়ে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ম্যাথ দিবে কিন্তু, ঠিক আছে? সো জিনিসটা খুব ক্লিয়ার, মানে তোমরা কেয়ারফুল থেকো আর কি। তো আমরা ম্যাথের দিকে যাই। সবাই একটু বুঝতে পারে একটা কষ্ট করে কমেন্টস করি, সবাই যদি একটু বুঝতে পারি তাহলে সবাই একটু কমেন্টস করে জানাই এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? ওকে ওকে। হামজা এরকম কমেন্ট করছে, জি ভাইয়া। ডিপ কমেন্ট করছে, বুঝছি। আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি যে কি বলা হয়েছে আমাদের নৌকার বেগ আমার 10 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ হচ্ছে আমার 5 মিটার পার সেকেন্ড, আর নদীর প্রস্থ দেওয়া আছে আমার 1000 মিটার, নদীর প্রস্থ দেওয়া আছে আমার 1000 মিটার। এক নম্বর কোশ্চেন কি বলা হয়েছে আমার যে কত কোণে যাত্রা করতে হবে আমার, দুই নম্বর কোশ্চেন কি কত সময় লাগবে অপর পারে যেতে, আর তিন নম্বর কোশ্চেন কি বলা হয়েছে আমাদের ন্যূনতম সময় কত কোণে যাত্রা করতে হবে, ঠিক আছে? তো আমরা একটু গ্রাফটা একটু আঁকাই ফার্স্টে, যে স্রোতের বেগ হচ্ছে এই বরাবর আমার। এখন আমি নৌকা যেতে যাচ্ছি কি সুদা, নৌকা যেতে যাচ্ছে হচ্ছে আমার সোজা বরাবর, তাহলে আমি আবারও বলছি যে যদি আমার নৌকা সোজা বরাবর যেতে চাই তাহলে কিন্তু আমার নৌকা সোজাদিক বরাবর চালনা করলে হবে না, একটু বেঁকা, মানে এই বরাবর যদি চালনা করি নৌকাটা তাহলে আমার আলটিমেটলি এই পয়েন্টে আমার পৌঁছা কিন্তু সম্ভব, ঠিক আছে? সো এখন তাহলে এই বরাবর বেগ কত আমার 5 মিটার পার সেকেন্ড স্রোতের বেগ, আর নৌকার বেগ কি, নৌকা আমি চালনা করছি কিন্তু এই দিকে আমার, তার নৌকার বেগ কত আমার 10 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? আর নদীর প্রস্থ দেওয়া আছে কত আমার 1000 মিটার। তাই এক নাম্বার তো কোশ্চেন সিম্পল কোশ্চেন, কত কোণে যাত্রা করতে হবে, সূত্র কি আমার আলফা ইকুয়াল cos ইনভার্স মাইনাস v টাইট বাই vb, তাহলে কত আমার স্রোতের বেগ বাই মানুষ এই নৌকার বেগ আর কি, তাহলে 5/10, তাহলে আলফা হলো কত আমার 120 ডিগ্রি। আশা করি আমরা দুটো সবাই বুঝতে পারছি। আচ্ছা এবারে আমরা দুই নাম্বার কোশ্চেনে, সবাই বুঝতে পারলে কষ্ট করে সবাই কমেন্টস করে জানাই, বুঝতে পারলে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। নাজিমউদ্দিন কমেন্ট করছে 120। 120, আচ্ছা ঠিক আছে। আর কেউ সবাই একটু কমেন্ট করে জানান যদি বুঝতে পারি আমরা। আমরা দুই নাম্বার কোশ্চেনে তোমরা একটা উত্তর দিতে থাকো। কি বলেছে আমাদের কত সময় লাগবে অপর পারে যেতে, মানে কি আমার এইটা থেকে এই পর্যন্ত যেতে আমার কত সময় লাগবে। তো সূত্র লিখেছি t ইকুয়াল কি আমার d বাই
ভিবি সাইন আলফা। তাহলে ডি কত আমার? নদীর প্রস্থ, নদীর প্রস্থ হলো কত আমার? 1000 মিটার। আর ভিবি কি আমার? নৌকার বেগ, আমার নৌকার বেগ কত? 10। আর আলফা কত পাইছিলাম আমি? 120 ডিগ্রি, মানে কি সাইন 120 ডিগ্রি। আচ্ছা তোমরা আমার একটু আরেকটা কমেন্টস করে জানাও তো যে কত সময় লাগবে, সময়টা কত হবে আমার? সময়টা কত লাগবে সবাই একটু কমেন্টস করে জানাই আমরা। সময় কত লাগবে সবাই একটু ক্যালকুলেশন করে কমেন্টস করে জানাই। সময় কত লাগবে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই আমরা। সবাই একটু কষ্ট করে কমেন্টস করি আমরা। সবাই একটু কষ্ট করে কমেন্টস করে যে কত সময় লাগবে অপর পাশে যেটা, এটার হচ্ছে অ্যানসারটা কত, এটা জানতে আছি তোমাদের কাছ থেকে। দেখি তোমরা অ্যাটেনটিভ কিনা বা আমার কথা শুনতেছো কিনা। এখনো কোনো কমেন্ট আসেনি ভাই। এখন কোনো কমেন্ট দিচ্ছ না, তার মানে তোমরা কি বুঝতেছো না? সানজিদা নিঝুম কমেন্ট করছে 115.47। আচ্ছা ঠিক আছে, অ্যানসার ঠিক আছে, তবে একটু চেষ্টা করো যে একটা ফিগারে রাখার আর কি। মানে আমি বললাম না যে সাইন 120 এর মত তোমার ভগ্নাংশ নেওয়া দরকার নাই, তুমি যা যেমনি আছে তেমনি জাস্ট করে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, আমরা তাহলে সামনের দিকে আগাই। আচ্ছা এরপরে কি বলা হয়েছে আমার? যে ন্যূনতম সময়ে কতক্ষণ যাত্রা করতে হবে। আচ্ছা আমরা সূত্র কি জানি? টি ইকুয়াল কি আমার? ডি বাই ভিবি সাইন আলফা। তার ন্যূনতম সময় মানে কি আমার? সময়টা মিনিমাম। কি বললাম? সময় হচ্ছে মিনিমাম। তাহলে সময় মিনিমাম কোন ক্ষেত্রে হয় আমার? যখন আলফা হচ্ছে ম্যাক্সিমাম। এখানে কি আলফা কত আমার? 90 ডিগ্রি। তাহলে sin 90 মানে কত আমার? 1। তাহলে একমাত্র আমার আলফা যখন ম্যাক্সিমাম হয় তখন কি আমার? টি তখন হচ্ছে মিনিমাম হয় আমার। তাহলে টি ইকুয়াল কি আমার? ডি বাই ভি বি। এখন তো তার মানে কি আমার আলফা কত হবে আমার? 90 ডিগ্রি আমার। তার মানে কি অবশ্যই আমার ন্যূনতম সময় যদি আমার যাত্রা করতে হয় তাহলে অবশ্যই আমার 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। আমরা যদি বুঝতে পারি সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। সবাই একটু কষ্ট করে কমেন্টস করে। আচ্ছা তোমরা একটু আমারে বলো তো যে ন্যূনতম সময়, সময়টা কত হবে আমার? ন্যূনতম সময় যেটা হচ্ছে আমি লিখলাম আর কি বোর্ডে, এই সময়ের ভ্যালুটা আমরা একটু বের করে জানাও। সময়ের ভ্যালুটা সবাই একটু বের করে জানি আমরা। ন্যূনতম সময় কত করে যাত্রা করতে হবে এটা তো আমরা পাইছি যে আলফা 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে তোমার সময়টা কত হবে সবাই একটু কমেন্টস করে জানাই আমরা। সবাই একটু কমেন্টস করে জানাই। সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই আমরা। সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। একজন লিখছে বৈশাখী সাহা 100 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যানসার ঠিক আছে আপু। আর কেউ? এত স্লো হলে হবে? 5G চলে আসছে বাংলাদেশে, আর তোমরা যদি এখনো সেই 2G যুগে থাকো তাহলে তো মান সম্মান থাকবে না। আচ্ছা স্বর্ণালী দাস কমেন্ট করছে 100 সেকেন্ড। 100 সেকেন্ড। সানজিদা নিঝুম কমেন্ট করছে 100 সেকেন্ড। ওকে ওকে ওকে, তাহলে সবাইটা রাইট হলো। আচ্ছা আমাদের হচ্ছে ভেক্টর ধরা শেষ, এবার হচ্ছে আমরা গতিবিদ্যা দেবো। গতিবিদ্যা দীপ কমেন্ট করছে 100 সেকেন্ড। ওকে ওকে ঠিক আছে, এবার হচ্ছে আমরা হচ্ছে গতিবিদ্যা। নাজিমউদ্দিন 100। আচ্ছা তোমাদের উত্তর সবারই ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা গতিবিদ্যা চলে যাই। গতিবিদ্যা আচ্ছা গতিবিদ্যায় একটা টপিক হচ্ছে ফার্স্টে আসি আমরা যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার সর্বোচ্চ দ্রুত সূত্র কি আমার? h ইকুয়াল u স্কয়ার বাই 2g। দুই নম্বর কোশ্চেন কি আমার? t ইকুয়াল u বাই g। এটা কি আমার? উঠতে সময় অথবা কি নামতে সময়। যদি বলে পর্যায়কাল তাহলে t ইকুয়াল কি আমার? 2u বাই g। এটা কি আমার? পর্যায় কাল, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ উঠতে সময় কত? h ইকুয়াল u স্কয়ার বাই 2g। উঠতে সময় কি আমার? u বাই g অথবা নামতে সময় আমার u বাই g। আর পর্যায়কাল বা পতনকাল এই কথাটা বললে কি আমার? t ইকুয়াল 2u বাই g। বুঝতে পারছিস সবাই? আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো দিয়ে কিন্তু ম্যাথ কিন্তু প্রচুর সময় লাগবে না। আচ্ছা সবাই একটু কনসেন্ট্রেশন রাখি, বেশি সময় লাগবে না। আর 10টা থেকে 15 মিনিট আমাকে টাইম দাও, শেষ হয়ে যাবে। খুবই ছোট অধ্যায় আর কি। আচ্ছা এই জিনিসগুলো ম্যাথ আর কি খুবই সহজ। এইখানে জাস্ট আমার ভ্যালু দেওয়া থাকবে,
প্রত্যেকটা ভ্যালু দিয়ে জাস্ট আমরা ইজিলি বের করতে পারবো। আচ্ছা তোমাদের আমি আরেকটা টিপস একটু বলি, যে অনেক সময় তোমরা আর কি জি এর মান নিয়ে ঝামেলা করো, যে ভাই জি এর মান তো 9.8, এটা দিয়ে আমরা কেমনে করবো? আমি সবসময় বলবো যে জি এর মান তোমরা 9.8 যদি দেওয়া থাকে আমার কোশ্চেনে, তাহলে আমরা কোশ্চেনে কি আমরা ফার্স্টে 10 দিয়ে হিসাব করবো। কি বললাম? জি এর মান হচ্ছে আমরা 10 দিয়ে হিসাব করবো, যেটা পাবো 9.8 দিয়ে যদি আমরা হিসাব করি, ওর থেকে একটু কম পাবো, তাহলে অ্যান্সার কি আমার ওইটা হবে। তাহলে জি এর মান আমার যাই থেকে সবসময় কি আমার 10 দিয়ে হিসাব করে আমি জাস্ট এমসিকিউ তে পাঠিয়ে দেবো। বুঝতে পারছি? আচ্ছা সো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা এবার আসি প্রাসের ক্ষেত্রে। প্রাসের ক্ষেত্রে আমার সূত্রগুলো কি ছিল একটু লিখি আমি। এই ইকুয়াল কি আমার ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। পাল্লা সূত্র কি ভি নট স্কয়ার সাইন স্কয়ার 2 থিটা বাই জি। পতনকালের সূত্র কি টি ইকুয়াল 2 ভি নট সাইন থিটা বাই জি। বুঝতে পারছি? a is equal v naught square sin square theta by 2g, r equal কি v naught square sin square 2 theta by g, আর t equal কি আমার 2 v naught sin theta by g। আচ্ছা এর একটা ম্যাথ লিখি আমরা। আচ্ছা কি লিখলাম আমি, যে একটা বস্তুকে আমার 10 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে আমার নিক্ষেপ করা হয়েছে। এক নম্বর কোশ্চেন কি সর্বোচ্চ উচ্চতা কত, 2 নম্বর কোশ্চেন কি আমার পাল্লা কত, আর 3 নম্বর কোশ্চেন কি আমার পর্যায়কাল কত। সবাই একটু কমেন্টস করে আমাকে জানাই তো যে এখানে সর্বোচ্চ উচ্চতা কি হবে আমার, এখানে ভ্যালুটা সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই আমরা। এক নম্বর জন্য সূত্র কি আমার এইচ ইকুয়াল ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই কি 2g। তাহলে সবই জানি আমরা, v জানি, থিটা কত আমার 60 ডিগ্রি, আর g কত আমার 9.8। কিন্তু ওই যে বলছি যে ভাইয়া বলছে যে সবসময় g এর মান 10 মিটার পার সেকেন্ড ধরে করব আমরা। এরপর কি আমরা কোশ্চেনে দেখব যে 10 মিটার পার সেকেন্ড ধরে যেটা আমার আসবে, তাহলে কি 9.8 ধরে কি আমার ওটা থেকে একটু হালকা কম আসবে, তাহলে আমরা অ্যানসার কিন্তু ওটাই দেখাবো। বৈশাখী স্যার অ্যানসার করছে 100 সেকেন্ড। 100 সেকেন্ড। আচ্ছা তোমরা কি আচ্ছা তোমরা একটু জানাও তোমরা কি সবাই কি 10 ধরে করছো নাকি 9.8 ধরে করছো? তোমরা কি সবাই 10 ধরে করছো নাকি 9.8 ধরে করছো? সবাই করব হচ্ছে 10 দিয়ে, ঠিক আছে? আর অ্যানসার পাতানোর সময় 9.8 দিয়ে চিন্তা করে বের করব, কারণ কি আমার 10 ধরে করলে একটু বেশি আসবে, 9.8 দিলে ওর থেকে একটু হালকা কম আসবে। সবাইকে বুঝতে পারছি? সিম্পল সূত্র a ইকুয়াল v নট স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, আরেক সূত্র কি আমার v নট স্কয়ার sin 2 থিটা বাই কি g, আর পর্যায়কালের সূত্র কি আমার 2v নট sin থিটা বাই g। এই দুটো তো অবশ্যই আমাদের লাগবে আমাদের, ঠিক আছে? সবাই বুঝতে পারলে একটু কমেন্টস করে জানাই আমরা। আচ্ছা সবাই একটা কমেন্টস করি, প্রায় শেষের কথা আমাদের। সবাই একটু কষ্ট করে কনসেন্ট্রেশন ধরে রাখি আমরা, সবাই একটু কষ্ট করে কনসেন্ট্রেশনটা একটু ধরে রাখি, প্রায় শেষের কথা আমাদের। আচ্ছা উচ্চতা আর হচ্ছে পাল্লার এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, tan আলফা ইকুয়াল 4s বাই r। tan আলফা ইকুয়াল 4s বাই r, এবং এই এমসিকিউটা কিন্তু প্রচুর পরিমাণে আসে যে আমার কত কোণে নিক্ষেপ করলে আমার পাল্লা এবং উচ্চতা সমান হবে। কি বললাম? কত কোণে নিক্ষেপ করলে আমার পাল্লা এবং উচ্চতা সমান হবে, তাহলে মানে h ইকুয়াল r হবে। তার মানে আলফা ইকুয়াল কত আমার tan ইনভার্স 4। তাহলে tan ইনভার্স 4 এর মান কত আমার 76.5 ডিগ্রি। সো এই ধরনটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? সূত্রটা আমরা মনে রাখবো যে tan আলফা ইকুয়াল 4s বাই r, তাহলে আলফাটা কত হবে আমার 76.5 ডিগ্রি। এই জিনিসগুলো আমরা অবশ্যই মনে রাখবো। সবাই একটু যদি আমরা ক্লিয়ার হই, সবাই কষ্ট করে কমেন্টস করি, সবাই একটু কষ্ট করে কমেন্টস করি, আর অল্প একটা সময় সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই যদি সবাই বুঝতে পারি আমরা। সবাই একটু কষ্ট করে কমেন্টস করি।
সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। ফারহানা উল্লাহ এসে কমেন্ট করছে নেটে বেঁধে যাচ্ছে অনেক। তো তোমার নেট একটু রিফ্রেশ করে আমাদের দেখো। তো সবকিছু ঠিকই বলে মনে হচ্ছে আপু, সমস্যা তো হওয়ার কথা না আমাদের তো এখন সব ওকে। সো আমার মনে হচ্ছে যে তোমার কোনো নেটের প্রবলেম হচ্ছে। সমস্যা নাই, ভিডিও গ্রুপে থাকবে, সবাই একটু দেখে নিও আবার যেখানে সমস্যা তোমাদের বাঁধবে। আচ্ছা আমি হচ্ছে তোমার রৈখিক গতি আর হচ্ছে ঘূর্ণন গতি। আচ্ছা রৈখিক গতির সূত্র ছিল v ইকুয়াল v নট প্লাস এটি, আর ঘূর্ণন গতি ক্ষেত্রে ওমেগা ইকুয়াল ওমেগা নট প্লাস আলফা টি। v স্কয়ার ইকুয়াল q স্কয়ার প্লাস 2s, ওমেগা স্কয়ার ইকুয়াল ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা থিটা। s ইকুয়াল কি আমার u প্লাস v বাই 2 ইনটু t, থিটা ইকুয়াল কি আমার ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইনটু t। s ইকুয়াল কি আমার ut প্লাস হাফ a t স্কয়ার, থিটা ইকুয়াল কি আমার ওমেগা নট t প্লাস হাফ আলফা t স্কয়ার। আচ্ছা এই যে সূত্রগুলো লিখলাম, এই সূত্রগুলো দিয়ে সব তোমার ডাইরেক্ট ম্যাথ দেয়। মানে তোমার a দেওয়া আছে, t দেওয়া আছে, v নট দেওয়া আছে, v কত আমার, ঠিক আছে, একবার s দেওয়া আছে বা u আমার দেওয়া আছে, v দেওয়া আছে, আর বলে কি ত্বরণ কত আমার। সেম এই ক্ষেত্রে আমার কৌণিক বেগ দেওয়া থাকে, আমার আদি কৌণিক বেগ আবার কি শেষ কৌণিক বেগ দেওয়া থাকে, বলতে পারে যে আলফা কত হবে। মানে একদম তোমার ডাইরেক্ট ভ্যালু দেওয়া ম্যাথ, শুধু আমার ভ্যালু দেওয়া হবে, আজকাল ম্যাথ বের করবে। এই জিনিসগুলো খুবই সহজ, আর এগুলো পারবা। আসলে আমি যেগুলো দেখালাম না, বাট জাস্ট একটা রিক্যাপ করলাম খালি, এই জিনিসগুলো আমরা জাস্ট রিক্যাপ করলাম, বুঝছো? কারণ এখানে জিনিসগুলো খুবই সহজ, জাস্ট খালি তোমার ভ্যালু দেওয়া থাকবে, জাস্ট তুমি সূত্র পাঠাবা। ঠিক আছে, সবাই বুঝতে সবাই একটা কষ্ট করে কমেন্টস করি, সবাই বুঝতে পারলে সবাই একটা কষ্ট করে কমেন্টস করে জানাই, সবাই বুঝতে পারলে সবাই একটা কষ্ট করে কমেন্টস করি। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও, আশা করি পারবা, এগুলো খুবই সহজ, সবই তোমাদের জানা, যেহেতু তোমরা অনেকদিন আর কি বিচ্ছিন্ন আর কি ম্যাথ মানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো থেকে, জাস্ট আমি এই জিনিসগুলো রিক্যাপ করতেছি এখানে। সো ম্যাক্সিমাম গুলো জিনিস তোমরা জানো আর কি এই জিনিসগুলো, সো একটু চেষ্টা করো আর কি সবাই পড়ার। আচ্ছা এরপর আমরা নানজিবার অনেক শ্রুতি কমেন্ট করছে, বুঝতে পারছি। ওকে আচ্ছা এবার আসি আমরা বুলেট তক্তার ম্যাথ। আচ্ছা এখানে আমরা একটু মনে রাখবো যে স্বর্ণালী দাস কমেন্ট করছে, সানজিদা নিজম কমেন্ট করছে, বুঝছি ভাই। এরা তিনজন দেখছি ভাই প্রথম থেকে কমেন্ট করতেছে। ও আচ্ছা, তাহলে কি বাকি রাখি কিছু দেখতেছো না, খুব কষ্ট পাইলাম, বুঝছো? তারপরে তোমরা আমার ক্লাস চাচ্ছ না। আমি দেখি সিয়ামবারে বললো যে ভাই আমার যারা ক্লাস দাও না, বলো আমার ক্লাস খায় না, বলো আমার আমি গালাই খালি যে ভাই কি করতে ক্লাস নিতে আসে, কিছু বুঝি না পড়া। আরেকজন কমেন্ট করছে দীপ, বুঝছি। বুঝছো না, তোমরা কমেন্ট করো না কেন ভাই, এত কষ্ট করে ক্লাস নিই, তা তোমরা যদি কমেন্ট না করো, এই সিয়াম ভাইটা ক্লাস নিতে একদম পুরো কমেন্ট করে ফাটায় দাও, যদি আমিও নিজে অনেক কমেন্ট করি। আচ্ছা ভাইয়া, তা আমরা একটু পরে ফিরে আসি যে বুলেট তক্তার ম্যাথ। এইখানে আমরা মনে রাখবো একটা সূত্র, শর্টকাট সূত্র আর কি, যে n সমানুপাতিক v স্কয়ার, n সমানুপাতিক v স্কয়ার। অনেক সময় কোশ্চেনে বলে যে আমি বেগ 4 গুণ করা হইছে, কি বললাম, অনেক সময় কোশ্চেন আমার বলে যে বেগ 4 গুণ করলে আমার কতটি তক্তা ভেদ করতে পারবে। জাস্ট সিম্পল সূত্র, n সমানুপাতিক v স্কয়ার, তার মানে কি n সমানুপাতিক 4 গুণ মানে কি 4v স্কয়ার, তার মানে n সমানুপাতিক 16v, তার মানে আমার 16টি তক্তা ভেদ করতে পারবে। এই সূত্র আমাদের মনে রাখবো, শর্টকাট n সমানুপাতিক v স্কয়ার, বেগ যত গুণ করব জাস্ট আমার তক্তার বর্গের হারে বাড়তে থাকবে। আমার বেগ আমি 4 গুণ করলে কি তক্তা কয়টা আমার 16টা, বেগ আমার 3 গুণ করলাম 3 ধরনের 9টা, বেগ আমার কি 5 গুণ করলাম 16টা। আচ্ছা তোমরা একটু কমেন্টস করে জানাও তো আমার, যে আমার 64টা তক্তা ভেদ করতে হলে বেগ কত করতে হবে আমার, সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। 64টা তক্তা যদি ভেদ করতে হয়, তাহলে হচ্ছে আমার বেগটা কত হবে। 64টা তক্তা যদি আমার ভেদ করতে হয়, তাহলে আমার বেগটা কত হবে, সবাই একটু কষ্ট করে কমেন্টস করি। নানজিবার অনেক শ্রুতি কমেন্ট করছে, না ক্লাস চাচ্ছি, এরপর আবার 3টা চ্যাপ্টারের ক্লাস চাই। যাচ্ছ, আচ্ছা শুনে খুশি হলাম। এটা কি তুমি কি লোক দেখানো কমেন্ট করছো নাকি, যে ভাই বলছে এখানে বাইরেটা পড়াশোনা করতে হবে? এই আমি চেম্বারে বললাম যে ভাই আপনার স্টুডেন্ট এখানে লোক দেখানো কমেন্ট করে, আমার চাচ্ছে না, আমার এটা অপমান করতেছে। আচ্ছা আমি একটা কোশ্চেন বলছি যে আমার যদি 64টা তক্তা যদি ভেদ করতে হয়, তাহলে আমার বেগ কত করতে হবে, সবাই একটু কষ্ট করে কমেন্টস করি, সবাই একটু কষ্ট করে কমেন্টস করি আমরা। সবাই একটু কষ্ট করে কমেন্টস করি। সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। আচ্ছা এবার হচ্ছে আমরা লাস্ট টপিক আর কি। সানজিদা নিজম কমেন্ট করছে 8 হবে। ও আপু তুমি তো শুরু থেকে একদম কাবা দিচ্ছ বলো, তা ভার্সিটিতে কিন্তু কাবাইতে হবে, বুঝছো? তোমাদের কিন্তু সবার ভার্সিটিতে কাবাইতে হবে। গৌরেশ সরকার কমেন্ট করছে 8। আচ্ছা ঠিক আছে, বৈশাখী সাহা কমেন্ট করছে 8। ঠিক আছে সবাই, তানিয়া তানিম কমেন্ট করছে 8। অনেক কমেন্ট করতেছে সবাইকে কমেন্ট দিলে সব, এই যে আমি একটু ঠাপ দেব বলে তোমরা একটু আর কি রেসপন্স করতেছো, তাই কথা রেসপন্স করতেছো না। ঠিক আছে আমরা লাস্ট টপিকে আর কি আসি, যে
লাস্ট টপিক এটা আমাদের একটা বুলেট। দীপ কমেন্ট করছে 8, নানজিবা রনক শ্রুতি কমেন্ট করছে 8, সানজিদা নিঝুম কমেন্ট করছে থ্যাঙ্কস ভাইয়া, দোয়া করেন। ওকে, অবশ্যই অবশ্যই দোয়া থাকবে তোমাদের সবার জন্য, তোমরা সবাই ভালো করো। আচ্ছা, একটু দেখি আমরা যে কি লিখছি আমি, যে একটা বুলেট এস দূরত্ব অতিক্রম করার পর বেগ 1/n অংশ হয়। ঠিক আছে, কি বলেছে, একটা বুলেট এস দূরত্ব অতিক্রম করার পর বেগ 1/n অংশ হয়, বুলেটটি আর কত দূর ঢুকবে। আচ্ছা, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে স্টুডেন্টের অনেক ঝামেলা হয়, তো আমরা সবসময় একটা শর্টকাট ট্রিক্স মনে রাখবো না। ঠিক আছে, আমরা এই জিনিসটা মনে রাখবো যে আর কত দূর ঢুকবে, s প্রাইম ইকুয়াল s ইনটু n মাইনাস 1 তার হোল স্কয়ার বাই 2n মাইনাস 1। এখানে n টা কি, এই যে 1/n। যদি আমার কোশ্চেনে থাকে যে 5 মিটার দূরত্ব অতিক্রম করার পর বেগ আমার অর্ধেক হয়, মানে 1/2 হয়। 5 মিটার দূরত্ব অতিক্রম করার পর বেগ আমার 1/2 হয়, তাহলে বুলেটটি আর কত দূর ঢুকবে। তাহলে সিম্পল সূত্র কি, আমার s প্রাইম ইকুয়াল s কত আমার 5 মিটার, এবার n কত, যে 1/n অর্ধেক, 1/n, এটা কিন্তু মনে রাখতে হবে, সবসময় মনে রাখবো যে 1 আকারে, 1 এর নিচে থাকবে n আমার, মানে 1/n। তাহলে n এর মান কত আমার 2, তাহলে 2 - 1 তার হোল স্কয়ার 2 * 2 - 1, তাহলে কত আসছে আমার 5/2, দুগুণে আমার 3, তাহলে 5/3, এটা হচ্ছে आंसर আমাদের। সবাই কি বুঝতে পারছে? সবাই বুঝতে পারলে কষ্ট করে কমেন্ট করে জানাই। সবাই যদি বুঝতে পারি তাহলে সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই, ঠিক আছে? সো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে 1/n, এটা কিন্তু ভুল করে স্টুডেন্ট না, 1/n, n হচ্ছে হলো রিজেক্টটা আমার। এখন কোশ্চেন আসলে ঘুরাইতে পারে যে তোমার অতিক্রম করার পরে বেগ হচ্ছে আমার বললাম যে 75% হ্রাস পায়। কি বললাম হচ্ছে 75% হ্রাস পায়। এটা একটু লিখি বোর্ডে। আচ্ছা, একটু আমরা দেখতেছি যে কি বলে যে একটা বুলেট 5 মিটার দূরত্ব অতিক্রম করার পরে বেগে প্রবেশের পর আর কি 75% বেগ আমার হ্রাস পায়, আর কত দূর ঢুকবে, এই পার্সেন্টেজ দিয়ে যখনই বললাম আমার যে 75% বেগ হ্রাস পায়, সবসময় আমরা কতটুকু থাকে, কি বললাম, কতটুকু বেগ থাকে সবসময় সেটা হিসাব করবো আমরা। তাহলে কি তোর 75% বেগ হ্রাস পায়, তাহলে বাই কতটুকু বেগ আছে আমার 25%, তাহলে কি আমার 25/100, তাহলে কি 1/4, 1/4, তার মানে কি 1/4 অংশ বেগ আছে। তাহলে আমি কি বলছিলাম, 1/n অংশ হয়, 1/n, তাহলে এটা কি আমার 1/4 মানে কি 1/n, তাহলে n এর মান কত আমার, n এর মান হচ্ছে 4 আমার। ঠিক আছে, এই জিনিসটা হলো, এই জিনিসটা কিন্তু স্টুডেন্টরা অনেক পরিমাণে ভুল করে, যে তখনই পার্সেন্টেজ দিয়ে যায় তখনই সবাই কনফিউজ হয়। আমরা কনফিউজ দেব না, মানে 75% হ্রাস পায়, এই হ্রাস পায় কথাটা বললি জাস্ট কতটুকু বেগ থাকে সেটা নিয়ে কাজ করব আমরা, মানে কি 25%, তাহলে এর মান কত আমার 4। এবার তো ইজি হয়ে গেছে, আমার সূত্র কি, s প্রাইম ইকুয়াল s ইনটু n মাইনাস 1 তার হোল স্কয়ার 2 * 2 মাইনাস, সরি 2n মাইনাস 1, তাহলে কি s কত আমার 5, n কত আমার 4, 4 - 1 তার হোল স্কয়ার আর 2 * 4 মাইনাস 1। আশা করি তুমি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? সূত্রটা আমরা মনে রাখবো যে s প্রাইম ইকুয়াল s * n - 1 তার হোল স্কয়ার বাই 2 * n - 1। এখানে n টা হচ্ছে অবশ্যই কি, 1/n, 1/n অংশ মানে কি, জাস্ট n এর মান হচ্ছে সবসময় নিচেরটা আমার, তাহলে কি 1/4, তাহলে n এর মান কত আমার 4 হবে আমার। সবাই আশা করে বুঝতে পারছি তো? সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই। সবাই আশা করে বুঝতে পারছো? সবাই একটু কষ্ট করে কমেন্টস করে জানাই আমরা। সবাই বুঝতে পারলে সবাই একটু কষ্ট করে কমেন্টস করি। আচ্ছা, তাহলে আমরা মুছে দিই।
আচ্ছা যাই হোক, আমাদের ক্লাসের আর কি আজকে ইতি টানলাম। তো আমি আর ক্লাস নিতে আসবো না, আমি কিন্তু খুবই কষ্ট পাইছি বুঝছো। তো ওরা আর কি রেসপন্ড করে, আমি খুবই কষ্ট পাই, বাইরে বলো আমি ক্লাস নিবো না ভাই, ঠিক আছে? আপনার স্টুডেন্ট রেসপন্স করো না আমার ক্লাসে। তো সবাই ভালো থেকো আপুরা, ঠিক আছে? ভাইরা সবাই ভালো থেকো, আর দেখা হবে অন্য কোনো এক জায়গায়, ঠিক আছে? সবাই আমাদের দোয়া করবা। আচ্ছা ওকে, বাই।